ভোরের আলো ফোটার আগেই আমার দিনের শুরু। চোখ খুলতেই যেন মনে পড়ে আজ আবার অনেকগুলো কাজ অপেক্ষা করছে। তবু মনের ভেতর কোথায় যেন একটা অদ্ভুত শক্তি থাকে। হয়তো সেটা মা হওয়ার দায়িত্ব থেকে জন্ম নেওয়া। রান্নাঘরে ঢুকতেই দিনের ব্যস্ততা যেন শুরু হয়ে যায়। নাস্তা তৈরি, টিফিন রেডি, বাচ্চার দুধ গরম করা। এসবের মাঝে মাঝে মনে পড়ে যায় আজ বাচ্চার পরীক্ষা। তাই আবার দৌড়ে গিয়ে ওর বুক, পেন, পেন্সিল ঠিক আছে কিনা তা দেখে নিই। হ্যাঁ, আমি একজন মা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার্স মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট বড়, জোয়ান বৃদ্ধ, ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আশা করছি আজকের দিনটা আপনাদের খুব সুন্দর কাটছে, খুব ভালো কাটছে, খুব সহি সালামতে কাটছে। আজও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ত সকাল, বাচ্চার এক্সাম, সংসারের রুটিন, ক্লান্তি আর সেই সাথে লুকানো কিছু কিছু ছোট আনন্দ। চলুন তাহলে শুরু করি আমার আজকের দিনটি। সকালের ব্রেকফাস্ট বানানো দেখাতে পারলাম না। গরম পানি বসিয়ে তারপর চলে আসলাম খুব সকাল সকাল বাচ্চার ড্রেসটা আয়রন করার জন্য। আজকে এক্সাম যেহেতু, তো বাচ্চার ড্রেস আয়রন করা ছাড়া তো দিতে পারবো না, সেহেতু চলে আসলাম খুব সকাল সকালই বাচ্চার ড্রেসটা আগে আয়রন করার জন্য। আর হ্যাঁ, নামাজ কালাম তো অবশ্যই পড়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। নামাজও পড়েছি, তেলাওয়াতও করেছি। আর এখন তো মাত্র ভোর ৫টা বাজে, বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, আর নাস্তা বানানোর প্যারাটা এখনই নাই। তো ওটা আসলে সকাল ৭টা বানালেও হয়, কারণ হচ্ছে তাদের নাস্তার ব্রেকটা দেই সকাল ৮টায়। তো আগে আমি আমার যে সকালের যে কাজগুলো থাকে সেগুলো আমি কমপ্লিট করে নিই আর কি। তো কাপড়গুলো আয়রন করতে করতে যদি নাস্তা তৈরির সময় হয়ে যায়, সেক্ষেত্রে নাস্তা তৈরি করতে করতেও কিন্তু ধোয়া কাপড় আয়রন করে নিতে হবে। ঘরের কাজ গুছিয়ে রাখি যাতে ফেরার পরে আবার অতিরিক্ত চাপ না পড়ে যায়। আর মনে হয় মা হওয়া মানেই মাল্টিটাস্কিং এর একটা অসাধারণ শক্তি। একদিকে রান্নার গ্যাস চলছে, অন্যদিকে আয়রন, টেবিলে কাপড়, আর মাথার ভেতর চলছে বাচ্চার পড়াশোনা নিয়ে ব্যাপক চিন্তা। সব মিলিয়ে দিনটা যেন এক ছুটে চলার ট্রেন। আসলে এক্সাম মানে হচ্ছে মায়েদের এক্সাম। বাচ্চা কি লেখে, কোথায় দাড়ি কমা ভুল করলো কিনা, কোথায় আবার অমনোযোগী হয়ে গেল কিনা। আর বাচ্চারা হচ্ছে অমনোযোগ হয়ে লেখলেই দেখবেন বানানটা ভুল করে ফেলে, কোথাও একটা প্রশ্ন বাতিল করে দিয়ে আসে। সেক্ষেত্রে মনটা মনে হয় ভীষণ খারাপ হয়ে যায় আমাদের মায়েদের। তবে এই মন খারাপের ভিতরে বাচ্চার হাতে যখন চোখের জল ভরা বিল্ড আপ দেখি না, যখন বলে, "মা আমি পারবো তো?" তখন মা হিসেবে আমার নিজের আবেগও নরম হয়ে যায়। আমি ওকে বুকে টেনে বলি, "তুমি পারবে মা। আল্লাহ তোমার সঙ্গে আছেন।" সেই মুহূর্তেই হৃদয়ের সব কষ্ট, সব ক্লান্তি গলে যায়। মনে হয় এই ভালোবাসার জন্যই তো এত দৌড়ঝাঁপ। তো এই যে বাচ্চাটাকে এখন হচ্ছে ড্রেস পরিয়ে দিচ্ছি, মাথায় টুপি দিয়ে দিচ্ছি, আর সবকিছু পারফেক্ট আছে কিনা, হাতের নখ পারফেক্ট আছে কিনা, এই তো আইডি কার্ড পরিয়ে দেওয়া, তারপর হচ্ছে পেন ঠিকভাবে নিল কিনা। এই যে দেখেন না, আম, সবকিছু আসলে যেন আমাদেরই দায়িত্ব। আর এদিক দিয়ে তো আমাকেও রেডি হইতে হয়েছে, সেই জন্য আমি ওদেরকে নাস্তাটা দিয়ে আমি একদিকে রেডি হয়েছি, আর ওরা হচ্ছে নাস্তাটা খেয়ে নিয়েছে। এখন হচ্ছে যে ও চলে যাচ্ছে, আমি আবার পিছন থেকে ডাক দিলাম, "বাবা তুমি আমাকে বলে গেলা না কেন?" তো সে যে আবার এসে আমাকে সুন্দর করে বলে যাচ্ছে, "আম্মু তুমি দোয়া করবা আমার জন্য।" তো আমি আবার ফি আমানিল্লাহ বলে দিলাম। সবাই আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তো এখন আমি ওকে বলে দিলাম যে, "তুমি বের হইতে থাকো, আমি আসতেছি।" কারণ ওদের পরীক্ষা জাস্ট ৮টা ৩০ মিনিটে শুরু। তো অলরেডি ৮টা ২৭ মিনিটে বাজে। আর সন্তান যখন পরীক্ষা দিতে যায় কিংবা স্কুল কলেজে যাই, সব কাজ গুছিয়ে ব্যাগটা আবার একবার দেখে নিই। জুতার ফিতা বেঁধে বাচ্চার ছোট্ট হাতটা ধরে যখন বাইরে বের হই, তখন যেন বুকের ভেতর একসাথে কষ্ট, টেনশন, ভালোবাসা আর গর্ব সবকিছু মিশে একাকার হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবি, এত কাজ, এত দায়িত্ব, এত চাপ, তারপরও আমি পারি। কারণ মা হওয়া নিজে একটা আলাদা শক্তি, আলহামদুলিল্লাহ।
তো ছেলের যখন পরীক্ষা চলছে, তার পরীক্ষা এখনো শেষ হয় নাই। আমি অলরেডি বাসায় চলে এসেছি। আর এসে ভাবলাম যে একটু আগেভাগে যদি আমি তরকারিটা রান্না করে রাখতে পারি, তাহলে বাচ্চাকে নিয়ে একটু শুইতে পারবো। আর ছেলেটা কেমন জানি না, আমি সাথে না শুয়ে থাকলে সেও ঘুমাবে না। সেজন্য আমি ও আসার আগে কাজগুলো কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তাহলে ওর সাথে একটু শুয়ে সময় দিতে পারি। আর দিনের বেলা যদি একটু ১ থেকে ১.৫ ঘন্টা না ঘুমাই, তাহলে কেমন জানি একদম উইকনেস হয়ে যায়। সেক্ষেত্রে রাত্রে তেমন ভালো পড়তে পারে না। যেহেতু হিফজের পড়া পড়ে, রাত্রে সন্ধ্যার পরে ওদের অনেক পড়াশোনা করা লাগে। তো এই যে আমি আজকে এখানে একটু মুরগি কষিয়ে নিব, আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না? আমি এই তো ফাঁকে, ফাঁকে দিয়ে দিচ্ছি সব মসলা দিয়ে, মসলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর মুরগিটা আজকে কষা, কষা করব, তো সেজন্য মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। সরি, মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর হচ্ছে কষানো শেষ হলে আমি মাংসটা দিয়ে দিব। আর তরকারির টেস্ট বাড়ানোর জন্য আপনারা একটা টেকনিক খাটাইতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা মসলাটা যত সুন্দর করে কষাবেন, আপনাদের তরকারিটা তত বেশি টেস্ট আসবে। আমি সবসময় চেষ্টা করি যে একটু, একটু করে পানি দিয়ে তরকারির মসলাটা বারবার কষিয়ে নিতে। তো এই পর্যায়ে আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে আমি পানি ছাড়া এখানে আমি কষিয়ে নিব। আর আমি ব্রয়লার মুরগি রান্না করলেও কখনো কষানোর জন্য পানি ইউজ করি না। সেটা ওই যে মুরগি থেকে যে মাংস থেকে পানিটা ওঠে, সে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এই তো দুপুরবেলার ভিডিওগুলো আর চালু রাখতে পারিনি। আসলে তখন ক্যামেরা ধরার মতো এনার্জি কিংবা সময় কোনোটাই ছিল না। আমি এখন চলে আসলাম বিকালবেলা। তো বিকালে একটু আজাদে চলে গিয়েছিলাম হচ্ছে ওখান থেকে কিছু বাজার আনার জন্য। আমার ঘরের যে বিস্কিট আইটেমগুলো সেগুলো একদম শেষ হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার চা পাতি শেষ হয়ে গিয়েছিল। তো আমি তো একজন চা লাভার মানুষ। আমার চা পাতি ঘরে না থাকলে মনে হয় মাথাটা একদম ব্যথা শুরু হয়ে যায়। আর এই যে দেখেন, আমি আজাদ থেকে বেশ কয়েক জাতের বিস্কিট নিয়ে আসছি। আ আসলে সব বিস্কিট আমরা খাইতে পারি না। এখানে হচ্ছে বাকরখানি নিয়ে আসছি আর ড্রাই কেক নিয়ে আসছি। এদিক দিয়ে আবার রাস্তায় আসার সময় কলা পাইছিলাম, ভালো কলা। তো আমার পছন্দ হইলো, সেগুলো আবার নিয়ে আসলাম। গতকাল কলা নিয়ে আসছিলাম, সেখান থেকে অবশ্যই ২ পিস আছে। তো ভাবলাম যেহেতু একদম টাটকা কলা পাইছি, নিয়ে যাই ১ কান্দা। তো এই যে দেখেন, এখানে হচ্ছে ড্রাই কেক নিয়ে আসছি 1/2 কেজি, আর হচ্ছে এই প্যাকেটে হচ্ছে বাকরখানি আছে। তো এই যে সাথে এই বনরুটিটা নিয়ে আসছি, এটা আবার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো এটার ভিতরে ক্রিম থাকে, তো এই জিনিসটা তারা খাইতেও পছন্দ করে। তো আমি এই জিনিসগুলো আগে এখানে বক্সে রেখে দিব। কারণ বিস্কিট যদি সাথে, সাথে বক্সে না উঠানো হয়, তখন কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এখানে আবার এই যে আমি বিস্কিটগুলো আগে বক্সিং করে নিচ্ছি, আর হচ্ছে তারপর বাকি কাজ করব আরকি। তো এখন যেহেতু মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, তো বিস্কিটগুলো উঠাইয়া তারপর আমি একটু চা কিংবা কফি বানিয়ে খাইয়ে নিব। আর মাথাটা প্রচন্ড ব্যথা করছে অলরেডি। তারপরও আমি ভাবলাম যে আগে এগুলা আমি আনপ্যাকিং করি। কারণ এগুলা না কতক্ষণ থাকার পরেই ড্যামেজ হয়ে যায়। যেহেতু বিস্কিট জাতীয়, ড্যামেজ হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালোও লাগে না। তো দুপুরে রান্নাবান্না করে তারপর হচ্ছে এখন একটু রিফ্রেশিং লাগছে নিজেকে। কারণ হচ্ছে আজকে রাত্রে তেমন রান্নাবান্না নাই। আলহামদুলিল্লাহ ভাতও রান্না করব না। কারণ আমার ভাতও আছে দুপুরবেলার। তো ওইটুকুই তাদের ২ ভাইয়ের হয়ে যাবে। আর এদিক দিয়ে এই যে বিস্কিটের যে কাগজটা আছে, সেই ঠোঙাটা আমি এখানে ছিঁড়ে তারপর বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি। তাতে করে হবে কি, বাহিরের কোনো বাতাস ঢুকবে না, আর বিস্কিটগুলো অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। আর এই যে আগের কিন্তু ২ টা বাকরখানি আছে। তো আমি রাখতে গিয়ে ভাবলাম যে না, আগের ২ টা উপরে রাখি, তাহলে এই ২ টা আগে খাওয়া শেষ হয়ে যাবে। অনেক দিনের বিস্কিট আবার খাইতে কিন্তু ভালো লাগে না। কেমন জানি ড্যামেজ, ড্যামেজ লাগে। তো সেক্ষেত্রে আমি ওই ২ টা ভিড় করে তারপর হচ্ছে নতুন যে বিস্কিটগুলা নিয়ে আসছি সেগুলো হচ্ছে আমি আগে রাখছি। তারপরে যে উপরে ২ টা রেখে দিব। এভাবেই একটু টেকনিক খাটিয়ে চললে কিন্তু দেখা যাচ্ছে যে নিজের কাছেও ভালো লাগে। তো এখন হচ্ছে যে আমি যে রুটিটা নিয়েছিলাম, সে রুটিটা আমি
কোনো বক্স পাচ্ছি না। আর আমার সব বক্সই হচ্ছে ফ্রোজেন করা। তো আমি এই যে বিস্কিটের সাথেই রেখে দিলাম। আর এই রুটি দেখে তো ছেলেটা বড্ড পাগল হয়ে গেছে যে কখন খাবে। খালি বলতেছে যে, "খালামণি আমি এটা কখন খাবো? আমার জিহ্বা সইতেছে না।" তো যাই হোক, এখন তো ভাত খাওয়ার সময়, সেজন্য আর তাকে দিলাম না। তো এই যে এখন আমি বললাম যে, "না, এখন ভাত খাওয়ার সময়, এখন তুমি এই রুটিটা খাইলে ভাত খাইতে পারবা না।" তো যেহেতু ওরা অনেক পরিশ্রম করে আসে, সেহেতু আমি চাই যে ওরা রাত্রে পেটটা ভরে ভাত খেয়ে তারপর ঘুমে যাক আরকি। তো এদিক দিয়ে আবার আমি বিস্কিটগুলা রেখে তারপরে যে কলার জুড়িটা নিয়ে আসলাম। এখন আমি কলাগুলো আর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে রাখবো। আর আমি এখন সুপার রুমে বসে জিনিসগুলো আনপ্যাকিং করলাম। কারণ হচ্ছে যে যেখানে সুযোগ পাইছি সেখানেই বসে পড়েছি। ভিডিওর এ পর্যায়ে এসে সবার প্রতি একটা হার্ডলি রিকোয়েস্ট করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, প্লিজ একটা লাইক দিয়ে আমাকে সহযোগিতা করেন। আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটি আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওর কোনো কথা আর কাজ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন চা পাতাটা আমি সুন্দর করে বয়ামে ঢুকিয়ে রাখবো। কারণ হচ্ছে যে সকাল না হতে হতেই আমার আবার চায়ের প্রয়োজন হবে। তো সেই প্যারাটা আমি আর সকালবেলা নিতে চাচ্ছি না। এখনই সুন্দর করে এখানে প্যাকেজিংটা খুলে তারপর আমি আমার যতটুকু প্রয়োজন সেটা আমি রেখে দিচ্ছি। আর বাকিটা হচ্ছে প্যাকেটটা আমি আবার লাগিয়ে রাখবো আগুনে পুড়ে। তো আপনারা এই জিনিসটা কিন্তু ফলো করতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার প্যাকেটে থাকা জিনিসটা কিন্তু আবার সুন্দর করেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আবার খুলবেন। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি। প্যাকেট থেকে কোনো জিনিস বের করে আবার সেটা আগুনে পুড়িয়ে দেই। একদম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেই, একদম আঠার মতো লেগে থাকে। তো এই ক্ষেত্রে এই যে একটু দুধ আছে, বাচ্চাদেরকে দেওয়ার সময় একটু রেখে দিয়েছিলাম। এই দুধটা আমি এখন চুলায় বসাবো। কারণ মাথাটা প্রচন্ড ধরে ফেলেছে। এখন ১ কাপ চা কিংবা কফি না খাইলে আমার আর চলবেই না। সেক্ষেত্রে আমি আজকে কিন্তু কফি খাবো। তো আজকে আমি কিন্তু খুব ভালোভাবে ফোমিং করে ১ মগ কফি খাবো, বুঝছেন? কারণ হচ্ছে যে আজকে আমার মন চাইছে খুব ভালো করে ফোম করে তারপর কফি খাওয়ার জন্য। তো এখানে আবার আমার একটা খুব উপকারী, খুব সুন্দর, খুব ভালোবাসার একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে কফি বিটারটা। খুব দরকারি জিনিস একটা তুমি। I love you. এত সুন্দর, এত উপকারী, বিশ্বাস করবেন না। এত সুন্দর ফোম হয়ে যায় অল্প কিছুক্ষণ করার পরেই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফোমিং হয়ে গিয়েছে। এই কফি বিটারটা না আমার অনেক উপকারে আসে। আমি অতিথি আপ্যায়ন খুব সহজেই করতে পারি। বেশি সময় লাগে না। তো যখন হুট করে কোনো অতিথি আইসা পড়ে তখনই আমি এই যে কফি বানিয়ে দিয়ে দেই। তো ফোমটা কিন্তু আসলেই অনেক, অনেক সুন্দর হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এটা কিন্তু আমি দারাজ থেকে নেই নাই। এটা হচ্ছে অনেকেই তো আবার জিজ্ঞেস করবেন, "এটা কোথা থেকে নিয়েছি?" সেজন্য বলে দিলাম। এটা হচ্ছে আমার আরএফএল বেস্ট বাই থেকে কিনা। এটা আমাদের ময়মনসিংহ ব্রাঞ্চে অহরহ পাওয়া যায়। তো যারা ময়মনসিংহের আছেন, আমার ভিডিওটি দেখছেন, তারা আরএফএল বেস্ট বাই গিয়ে দেখতে পারেন। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফোম হয়ে গিয়েছে। কিন্তু আমি আরো একটু বেশি করে ফোম চাচ্ছিলাম। তো মাশাআল্লাহ এই যে দুধ দিয়ে দিলাম। তারপর দেখেন একদম টইটুম্বুর হয়ে গেছে কিন্তু কফি। অনেক লোভনীয় লাগছে। অনেক ইয়াম্মিও লাগছিল খেতে। তো সবাইকে কফির দাওয়াত। অল দ্য বেস্ট। সবাই এসে পড়বেন। যারা, যারা কফি খাইতে চান, সবাইকে অনেক, অনেক বেশি দাওয়াত দিয়ে দিলাম কফির। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, তাদের প্রতি অনেক, অনেক বেশি কৃতজ্ঞ রেখে আবারও সবাইকে একটা রিকোয়েস্ট করছি। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক, অনেক বেশি উৎসাহ প্রদান করবে। তো ওই যে দেখেন না, আজ শুধু সেই কাজগুলো করেছি একদমই না। এই যে দেখছেন, এই যে এগুলো হচ্ছে আমার জামাকাপড়, এগুলো হচ্ছে আমার বোরকা, চাদর, বিছানার চাদর। আর এগুলো হচ্ছে বাচ্চাদের গেঞ্জি, ট্রাউজার। আর এগুলো হচ্ছে ছোট ছেলের জামা, এগুলো হচ্ছে বড় ছেলের জামা। এইগুলো সবগুলো একসাথে ধুয়ে তারপরে আমাকে এই যে এগুলো আয়রন করে রাখতে হয়েছে। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, সবাইকে আবারও নতুন একটা ভিডিওর আগমন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।